আপনাদের সবার পুজোর কেনাকাটা হয়ে গেছে? তা পুজোর কেনাকাটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে বাঙালির পুজোতে আরও একটা জিনিস কিন্তু মাস্ট, কি বলুন তো? আড্ডা। তো সেই আড্ডার আয়োজন করেছে এবিপি লাইভ। আর এবিপি লাইভের পুজোর আড্ডায় আজকে আমরা এমন একজন মানুষের বাড়িতে এসেছি গল্প করতে, যাকে সচরাচর খুব সহজে ক্যামেরার সামনে দেখা যায় না, প্রচুর কথা বলতে দেখা যায় না, কিন্তু তার কিন্তু প্রচুর গল্পের ঝুলি আছে। আর সেই গল্পের ঝুলির সন্ধানেই আজকে আমরা এসেছি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দিদি, ওয়েলকাম টু এবিপি লাইভ। খুব ভালো লাগছে, পুজোর গন্ধ চারপাশে, একদম। এই সময় পুজোর আড্ডা দিতে কার না ভালো লাগে। তো তোরসা এসেছে আজকে, তোরসার সঙ্গে একটু কথা বলবো। পুজোর তো আর কটা দিন বাকি, তো প্রত্যেকটা মানুষের কাছে না আমার মনে হয় পুজোটা আলাদা আলাদাভাবে আসে। তো আপনার কাছে পুজোটা কিভাবে আসে, এখন কিভাবে আসে? এখন পুজো কিভাবে আসে? পুজো মানে এখন প্রথম যেটা মনে আসে ছোটবেলা। পুজো মানে এখন ছোটবেলা, মা বাবা ভাই আমরা যেভাবে পুজোর দিনগুলো কাটাতাম, ওই সময় পুজোর বাজার, তখন নিউ মার্কেটে খুব পুজোর বাজার হতো, বাবা নিয়ে যেতেন নিউ মার্কেট বা ময়দান মার্কেট বলে একটা মার্কেট ছিল জানো, তো সেখানেও পুজোর বাজার করতে যাওয়া হতো। গড়িয়াহাট মার্কেটেও আসা হতো, এই তিনটে মার্কেট খুব পপুলার ছিল। তো তখন তো আর শপিং মল ছিল না যে আমরা একই ছাদের তলায় সব রকম পাওয়া যাবে জামা কাপড়। তো নিজেদের জামা কাপড় যেমন কেনা হতো সেটা শেষের দিকে হতো। একদম প্রথম দিকে সবচেয়ে যারা বাড়ির সিনিয়র মেম্বার, প্রবীণ, মানে ঠাকুরদার পাঞ্জাবি কেনা হচ্ছে বা ঠাকুরদার জামা কেনা হচ্ছে, ঠাকুমার শাড়ি কেনা হচ্ছে, কাকা কাকিমা মানে বয়সে, হ্যাঁ হ্যাঁ, আগে তাদের কেনা হতো, বাবা মা আগে তাদেরটা কিনতেন, তাদেরগুলো পৌঁছে দেওয়ার ব্যাপার থাকতো। একদম শেষে আমাদেরটা, এবং সবচেয়ে শেষে আমারটা কেনা হতো, কেননা আমি খুব সিলেক্টিভ। আমার এইটা পছন্দ না, এটা পছন্দ। আর যেহেতু বড় মেয়ে, মানে আমি, আমার ভাই আমার চেয়ে 4-4.5 বছরের ছোট, তো আমি সবসময় একটু প্রিভিলেজড ছিলাম বাড়িতে। আমার কথার গুরুত্ব, কোথায় কোথায় ঠাকুর দেখতে যাওয়া হবে বা কোথাও বেড়াতে যাওয়া হলে কোন জায়গাটায় যাওয়া হবে, এই সব ব্যাপারেই মানে সিলেকশনের দিক থেকে কে সিলেক্ট করবে না আমি করব, আমার কথাটা খুব গুরুত্ব পেত। পুজোর সময় ঘুরতে যাওয়া হতো নাকি কলকাতাতেই থাকা হতো? আমরা পুজোর সময় কিন্তু ওই কটা দিন কলকাতাতেই থাকতাম। মানে পাড়ার পুজোর যে ফ্লেভারটা, এখন বিভিন্ন ধরো কমপ্লেক্সের মধ্যে হয়তো সেই ফ্লেভারটা আছে, তো পাড়ার পুজোর একটা দারুণ ফ্লেভার, মানে পুরো পাড়াটাই একটা বাড়ি। এই বাড়ির মাসিমা, ওই বাড়ির কাকিমা, সবাই মিলে পুজোর আগে নাটকের রিহার্সাল করছে, মারা একটা নাটক করবে, আমরা একটা ছোটরা একটা প্রোডাকশন করব সেই নিয়ে আমরা ব্যস্ত, এর বাড়িতে রিহার্সাল, ওর বাড়িতে রিহার্সাল, বাবারা একটা কিছু করবে, এবং আমাদের মানে আমার বাড়ির সবাই ইনভলভড। আমার বাবা, আমার মা, আমি এবং আমার ভাই, 4 জনেই বিভিন্ন কাজে ইনভলভ। আর বাবা কখনো কখনো, মানে বেশিরভাগ সময় দেখেছি বাবা সেক্রেটারি হচ্ছেন পুজোর, বা প্রেসিডেন্ট হচ্ছেন, সবাই বাবার কাছে সাজেশন চাইতে আসছে, বাড়িতে মিটিং হচ্ছে, মা রান্না করছেন, মানে একটা হই হই ব্যাপার জানো। তো মানে পুজোটা একটা দারুণ ব্যাপার তখন, মানে ধরো এটা, এই প্রস্তুতিটা 2.5-3 মাস আগে শুরু হয়ে যেত। আর মানে তখন তো মানে আর আমাদের ওই উৎসবটা তো 3 মাস ধরে চলছে। আর তারপরে ওই ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারের মতো যেই বিশ্বকর্মা পুজো শুরু হলো, ঘুড়ি ওড়ানো ছিল তো তখন, ভাইয়ের সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছি আমাদের 4তলা ফ্ল্যাটের ছাদে গিয়ে। ঘুড়ি ওড়াতে? হ্যাঁ, সবাই পারতো, আমার বন্ধুরা সবাই পারতো, এই টানছে, ভাইরা এ করছে। মানে কলকাতা শহরেই কিন্তু বড় হয়েছি, কিন্তু কি বলবো, একটা এত সারল্য সকলের মধ্যে, আর পাড়ার সকলে মিলে মনে হতো একটা পরিবার। এই যে ব্যাপারটা ছিল, ফ্লেভারটা ছিল। কিন্তু আমার বাবা তো একটু কড়া হাতের চোর ছিলেন। এই যে পুজোর কটা দিন পড়াশুনো করব না, খুললেই পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা, তখন তাই হতো, বার্ষিক পরীক্ষা। বাবা একদম পুজোর ছুটি পড়ার সঙ্গে সঙ্গে একটা আমাকে টেবিল করে দিতেন, সকাল বিকেল রাত একদম লিখে, এখানে এই পড়বে, এই সময় হিস্ট্রি, এই সময় জিওগ্রাফি। রোজ দুপুরবেলা 100টা অঙ্ক করলে বিকেলবেলা থেকে রাত্রিবেলা ছাড়।
মানে এই সবগুলো কিন্তু করতে হয়েছে। মানে এটা কি পুজোর মধ্যে অষ্টমীর দিন অঙ্ক করতে হতো? হ্যাঁ, অঙ্ক করতে হতো, হয়তো 100টার বদলে 50টা, কিন্তু করতে হতো। অষ্টমীর অঞ্জলি সবকিছু করে বাড়ি এসে তুমি অঙ্কটা করে তারপর তুমি যা করার করো, এইটা কিন্তু ছিল। আর মনে পড়ে পূজাবার্ষিকী বা পুজোর আরেকটু বড় হওয়ার পর পুজোর গান, মাইকে পুজোর গান বাজছে, হ্যাঁ, তো সেই সময় সুপার ডুপার হিট সব গান। আর একটু বড় হতে হতে ওই HMV শারদর্ঘের ওই বই আসতো বাড়িতে, তাতে লিস্ট করা গানের লিরিক্স। ওই সময় পুজো প্যান্ডেলে আবৃত্তিও, মানে কাজী সব্যসাচী তাদের কবিতা শুনছি। তো তখন একটা মনে হতো যে আজকে কাজী সব্যসাচীর কবিতা, এই দিদি ভাই দেখ, তুই তো অত কবিতা বলতে ভালোবাসিস, এখন প্যান্ডেলে আবৃত্তি বাজছে, আবৃত্তি শোনা যাচ্ছে। আমার ভাই হয়তো এসে বললো, এই তখন মনে মনে ভাবতাম, আচ্ছা এরকম আবৃত্তি এরকম শোনা যাচ্ছে, আমি কোনোদিন বলতে পারবো এরকম, কোনোদিন এইরকম আমার কবিতা বাজবে পুজো প্যান্ডেলে? তো এরকম আমার একটা মনে হতো। তারপর যেবার আমি সেই মেয়ে রিলিজ হলো, সে তো তখন 1997 পুজোতে আমার HMV থেকে প্রথম অ্যালবাম আমি সেই মেয়ে এই পুজোর সময় রিলিজ হলো। আর তখন আবার সেই দেখছি যে সত্যি কথা, যে স্বপ্নটা দেখেছিলাম, একটা মনের কোণে ইচ্ছে ছিল প্যান্ডেলে আমার কবিতা বাজছে। তখন তো ভাইকে ফোন করছি যে মনে আছে কিনা তোর জানি না, তুই এইরকম করে আমাকে বলতিস, আর আজকে পুজোর প্যান্ডেলে কিন্তু আমি সেই মেয়ে বাজছে। এরকম হঠাৎ একদিন শুনেছি কোথায় যেতে যেতে, আমি সেই মেয়ে বাজছে, আমি আচ্ছা গলাটা আমার মতো লাগছে কেন, মানে আমি বুঝতেই পারিনি যে আমার মানে ক্যাসেটটা ওখানে বাজছে। তো এই যে ছোট ছোট চাওয়াগুলো জীবনে কখনো কখনো পাওয়া হয়ে গেছে, এর একটা অন্য আনন্দ আছে। মানে আমি ভাবছিলাম আপনাকে এই প্রশ্নটাই করব যে এই পুজোর মানে পুজোর সঙ্গে জীবনের এবং আবৃত্তির কি কোনো যোগ আছে? তার আগেই একটা মানে উত্তর যেটা আপনি বললেন যে পুজোর সময় প্রথম অ্যালবাম, আর পুজোর মধ্যে দিয়ে কি শুধু তো আমাদের একটা মানে সংস্কৃতি চর্চা, তো পুজোর সময় গান করছি, আবৃত্তি করছি, নাচ করছি, মা অভিনয় করছেন, অভিনয় করছি, কি করিনি, মানে আমাদের এই যে গ্রুমিংটা কিন্তু পাড়া থেকেই শুরু হয়েছিল। স্কুল এবং পাড়া, এটা হচ্ছে স্কুলেও হতো, স্কুলে পুজোর সময় হতো না, কিন্তু স্কুলে ধরো রবীন্দ্র জয়ন্তী, ফাউন্ডেশন ডে, নানা ধরনের বার্ষিক অ্যানুয়াল প্রোগ্রাম, সব অনুষ্ঠানেই অংশ নিয়েছি। কিন্তু পুজোটা স্পেশালি পাড়া ওরিয়েন্টেড ছিল। আমরা খুব একটা, আমি আমার ভাই কেউ পাড়া থেকে বেরোতে চাইতাম না। সপ্তমীর দিন রাত্রিবেলা বা ষষ্ঠীর দিন রাত্রিবেলা ও বাবা নিয়ে যেতেন ঠাকুর দেখার জন্য। তখন খুব নাম করা ঠাকুর ছিল, সংঘশ্রী, সংঘমিত্রা, আমার মনে আছে। উত্তর কলকাতায় থাকতাম তো, এসে নিয়ে আর আমার বাবা খুব লম্বা ছিলেন, প্রচণ্ড ভিড় হতো, ভাইকে কাঁধে নিতেন, এইখানে নিয়ে, না হলে ভাই দেখতে পাবে না। বাবার হাত ধরে ধরে ঠাকুর দেখা, সেই দিনগুলো ভিড় ঠেলে ঠেলে সারা রাত ঠাকুর দেখে সকালে বাড়ি ফিরতাম। এখন তো আর সেইভাবে ঠাকুর দেখাটা হয় না, মানে সেই টাইমটাকে একটু মিস করা হয় না? মানে মিস করি যেটা ছোটবেলা, সেটা খুব মিস করি। বললাম তো, বাবা মা মিস করি। সকালবেলা মহালয়ার দিন বাবা ঘুম থেকে উঠে চা করে সবাইকে দিতেন, দিয়ে রেডিওটা চালিয়ে দিতেন। আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওইটা শুনতে শুনতে মহিষাসুর মর্দিনীর সেই গান, স্তোত্রপাঠ শুনতে শুনতে চা খেয়ে আমরা এই করে আবার কখন যেন ঘুমিয়ে পড়তাম, শুনতে শুনতে অতক্ষণ শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। তখন একটা এরকম হতো, ওই মহালয়ার দিনই চা খাওয়ার পারমিশনটা থাকতো। হ্যাঁ, আর সেই দিন কিন্তু বাবা চা করতেন। আচ্ছা, মাকে বাবা তুলে চা খাওয়াতেন, মানে সেটাও একটা সেলিব্রেশন। তো সেই দিনগুলো খুব মিস করি। পাড়া আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার বাড়িতে, মানে আমাদের বাড়িতে আসছেন, মা ভালো ভালো রান্না করছে, বাবা বাজার করে আনছেন, মানে একটা কি বলবো, আনন্দময়ীর আগমন, যে সত্যি প্রতিটি ঘরে ঘরে সেই যে আনন্দ বার্তা, এটা মিস করি। তবে এখন ওই অন্যরকম পুজো, এখন অন্যরকম, এখন একটু সারা বছর কাজ করি বলে, সত্যি কথা বলছি, ঠিক এই সময়, তারপর একটা সময় তো পুজোর সময় বাইরে গিয়েছি, অনুষ্ঠান করেছি, আজ এখানে কাল ওখানে,
কখন পুজো এসেছে কখন শেষ হয়ে গেছে বুঝতে পারিনি, শুধু ওই যখন পুজোর প্যান্ডেলে অনুষ্ঠান করছি ওই বেশিরভাগ জায়গাতেই এখানে মাতৃমূর্তি আর তার পাশে একটা কালচারাল প্রোগ্রামের স্টেজ, তো সেখানে অনুষ্ঠান করতাম, ওই তখন মায়ের মুখের দিকে তাকাতাম আর মাঝে মাঝে ওই মায়ের মুখের দিকে তাকিয়েও ছোটোবেলাটা মনে আসতো। আর কখনো শহরে বেশিরভাগ সময় মানে দিল্লি বা কখনো বম্বে কখনো ইউএসএ এইরকম ট্রাভেল করে অনুষ্ঠান করেছি। কিন্তু এখন আমার কি মনে হয় জানো, এখন একটু ঘরে বসে আকাশে দিকে তাকিয়ে থাকবো, মানে কিছু কাজ থাকবে না, একটু লেজার টাইম কাটাবো এখনকার পুজোটা। হ্যাঁ, এখন পুজো একটু পা ছড়িয়ে বসে সোফাতে একটু পূজা বার্ষিকী এখনো আছে, একটু পূজা বার্ষিকী পাতা উল্টাবো, শীর্ষেন্দুদা কি গল্প লিখছেন, জয়দা সুবোধদা শ্রীজাত কি লিখছেন, কবিতার পাতা প্রবন্ধ কি এলো, মানে এগুলো কেউ তাড়া দেবে না, কোথাও মানে গিয়ে ড্রেস করে আবার অনুষ্ঠান করতে বেরোতে হবে না, মানে এত বছর করেছি, কোথাও একটু বেড়াতে যাব বাইরে কোথাও, খুব যে এখন কোলাহল ভিড়টা এনজয় করি তা নয়, একটা সময় রেগুলার ওই পুজোর ওরিয়েন্টেড যে প্রতিযোগিতাগুলো হয় সেরা প্রতিমা বা এইসব প্রচুর করেছি, ওই জায়গাগুলো যে মানে ঠাকুর দেখে দেখে বেরিয়ে সিলেকশন করা সেগুলোও করেছি, তারও একটা অন্য আনন্দ আছে। আবার সবাই মিলে যে এই সব কমপ্লেক্সে খাওয়া দাওয়া হয়, প্রতিবেশী সকলের সঙ্গে দেখা হয়, এখন তো প্রত্যেকের খুব ফাস্ট লাইফ, তো তার একদিন দুদিন দেখা হয়, কিন্তু সবচেয়ে যদি তুমি বলো এখন তোমার কি ভালো লাগে, আমার এখন সোফায় পা ছড়িয়ে বসে পূজা বার্ষিকী পড়তে ভালো লাগে, মাঝে মধ্যে টেলিভিশন চালিয়ে ঠাকুর দেখতে ভালো লাগে, ও দেখি তো এভাবে কি দেখাচ্ছে, আচ্ছা ওই ঠাকুরটা দেখালো, বা খুব সুন্দর হয়েছে প্রতিমাটা, তো এগুলো ভালো লাগে। মানে এখন কি আর কনসিয়াসলি বাইরে যাওয়া বা এই ধরনের কাজ রাখেন না এই পুজোর সময়টুকু? না, গত 2 বছর ধরে পুজোর সময় আমি একটু বেড়াতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, গত বছরও গিয়েছিলাম, এবছরও বেড়াতে যাব ঠিক করেছি। আচ্ছা, মানে কলকাতার পুজোতে থাকা হবে না? না, থাকা হবে না, দীর্ঘ সময় তো কলকাতার পুজো থেকেছি, ফ্লেভারটা তো মানে পাওয়া হয়ে গেছে, আর এই সময় তবুও একটু ছুটি বা আত্মীয় পরিজনরাও অফিসে যারা কাজ করেন একটু ছুটি পান, একটা টিম করে বাইরে যাওয়া, হ্যাঁ নিজেদের মধ্যে গল্পগুজব আড্ডা, এটা খুব এনজয় করি, কারণ এই সময়টাও এনজয় করেছি, যখন ঠাকুর দেখে বেরিয়েছি, প্রতিযোগিতা করেছি, অনুষ্ঠান করেছি, সব রকম তো করেছি। এইবার আরেকটু অন্য সারা মানে অষ্টমী নবমী দশমী নিউজ পড়েছি, তারপর অনুষ্ঠান করেছি, মানে কখন পুজো এসেছে কখন চলে গেছে বুঝতেই পারিনি, কিন্তু এখন একটু অন্যরকমভাবে কাটাতে ইচ্ছে করে, ভালো লাগে এই সময়টাই যে আসছে আসছে মানুষের মনে, আর অনেক কিছু অন্ধকার সত্ত্বেও চারপাশে এই যে একটা আলোর ইঙ্গিত, সবাই কিরে কোথায় যাচ্ছিস, না এখানে একটু পুজোর বাজার করতে যাচ্ছি, হ্যাঁ, বা ওখানে কি হচ্ছে, না বা একটুখানি পুজোর, মানে সবাই বেশ একটু আনন্দ আনন্দ খুশি খুশি, যদিও মাসের শেষে পুজো, হ্যাঁ মাসের শেষে পুজো, মাইনে যারা পাবেন শেষের দিকটা যেতে যেতে অনেকের অনেকটা ফুরিয়ে যাবে, তবু কোথাও কোথাও তো মানে এর মধ্যে দিয়েই সবচেয়ে কিভাবে ভালো পুজো কাটানো যায় সবাই চেষ্টা করেন। তো এই দিনগুলো এই সময়টা প্রত্যেকের জীবনে স্পেশাল, আমাদের যেহেতু এটা আমাদের নিজস্ব উৎসব, আমাদের কাছে তো স্পেশাল বটেই, কিন্তু আমার মনে হয় যে এটা কোনো তো ধর্মের অনুষ্ঠান নয়, এটা একটা সব মানুষের মিলন উৎসব, একটা যাপন, এটা একটা উৎসব না বলে বলতে হয় উদযাপন। পুজোর সময় প্রথম অ্যালবাম রিলিজ, এবং এরপর আস্তে আস্তে যখন মনে করলেন যে আমি বাচিক শিল্পেই এগিয়ে যাব, তখন কোথাও মানে কোনো মনের মধ্যে দ্বিধা কাজ করেনি, বা মা বাবা বলেননি যেহেতু এই মানে অভিনয় করব বা এই প্রবণতা অনেক বেশি মানুষের মধ্যে থাকে, আমি বাচিক শিল্পকে আমার ভবিষ্যৎ হিসাবে নেব, এই প্রবণতা তুলনায় কম মানুষের মধ্যে দেখা যায়, এটা কখনো মনে হয়নি যে এরপর ভবিষ্যতে কি হবে? না, আমি নিজে যে কাজটা করি সেটা সম্পর্কে আমি বরাবর একটু কনফিডেন্ট থাকি, আর এই আমার বাবা মা আমার প্রতি খুব মানে আস্থা রাখতেন যে আমি যে কাজটা করব সেটা ভুলভাল কিছু করব না,
যে কারণে আমি যখন চাকরি ছেড়ে এই আবৃত্তি করব তখন করছি, চাকরিটা ছেড়ে দিলাম, কেননা আমি আমার খুশি মতো জীবন কাটাতে পারছি না, আমার যেগুলো ভালো লাগে আমি করতে পারছি না। তো তখন বাবা মার মধ্যে একটু সংশয় ছিল যে আমি ঠিক করলাম কি না, কেননা চাকরির বাজারটা সবসময় এরকম মন্দাই থাকে। কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছিল যে একটু ঝুঁকি নিয়ে দেখি, কারণ বয়সটা তখন ওই 28, 30, 32 ওই সময়টা। যদি আমি কোনোভাবে এদিকটায় কিছু নিজেকে আমি দাঁড় করাতে না পারি, তাহলে আবার আমি ফিরে যাব অন্য কোনো কাজে। আচ্ছা, এরকম ভেবেছিলাম। তো দিয়ে আমি চাকরিটা ছাড়লাম। তারপরে আমার যে 2.5 ঘন্টার একক অনুষ্ঠান এক সন্ধ্যা একাব্রতী, ওটা 96-তে, এবং আমি সেই মেয়ে রিলিজ হলো 97-তে। সত্যি কথাই তোর্ষা, যে এটা ঈশ্বরের আশীর্বাদ, বাবা মার আস্থা আমার প্রতি, যে তখন আমার চারপাশ থেকে এত ডাক আসছে, হ্যাঁ, এবং আমার কোনো মানে ফ্রি টাইমই নেই। এবং তার উপর যখন আমি দূরদর্শনে নিউজ কাস্ট করছি, আকাশবাণীতে অনুষ্ঠান করছি, আমি তো সব মিডিয়ামে কাজ করছি, যেগুলো প্রথমত অডিও মিডিয়াম এবং তারপরে আমার টেলিভিশন চ্যানেল। ধীরে ধীরে আমি বুঝতে পারছি যে আমার মাটিটা একটু একটু করে শক্ত হচ্ছে, এই ফিলটা ভেতরে আসছে, আমার কনফিডেন্সটা বাড়ছে। তো তারপরে আমাকে সত্যি কথাই আর অন্য কিছু ভাবতে হয়নি, পিছন ফিরে তাকাতে হয়নি। না না না। আমরা আজকের যে ব্রততী বন্দ্যোপাধ্যায়কে দেখি, তার পিছনে এমন অনেক অন্ধকারতা আছে, মানে একদম একদিন সকালবেলা উঠেই তো সাফল্য আসেনি, স্ট্রাগল রয়েছে। সেই দিনগুলো এখন মনে পড়ে? ডেফিনেটলি। তোমার অন্ধকার দিন না মনে পড়লে তুমি আলোর দিকে হাঁটবে কী করে? কোনো সব শিল্পীদের লাইফেই একটা স্ট্রাগল থাকে। তো সেই স্ট্রাগল পিরিয়ডটা হচ্ছে তার পরীক্ষার সময়, তার নিজেকে পরীক্ষা করার সময়। সেই স্ট্রাগল পিরিয়ডটা ওভারকাম করতে পারলে তবেই কিন্তু সে একটা জায়গায় পৌঁছতে পারে। তো সে অন্ধকার সময় এসেছে, অনেক মানুষের জীবনেই আসে, কিন্তু অন্ধকার আছে বলেই আলো আছে, তাই না? অন্ধকারে তো ভয় পেয়ে গেলে চলবে না। তো সেটা সাহসের সঙ্গে ওই বয়সে ফেস করতে পেরেছি, যে চেষ্টা করে যেতে হবে। এবং সত্যি কথাই, যখন আমি এই পেশাটা নিয়ে এখানে কাজ করা শুরু করলাম, তখন আশেপাশে শুধুই এই পেশা নিয়ে কাজ করছেন এমন কেউ ছিল না। সবাই যারা এই পেশাতে আছেন তাদের কাছে এটা সেকেন্ড জব, তারা পাশাপাশি অন্য কাজ করছেন, একটা স্টেডি কাজ করছেন, পাশাপাশি মানে অভিনয় করছেন বা আবৃত্তি করছেন। আমি সেইটাই মানে বলছিলাম, না, এটা এই ঝুঁকিটা আমার জীবনে মানে ঠিকঠাক মানে ঝুঁকিটা ওভারকাম করে একটা সুন্দর আলোর পথ আমি পেয়ে গেছি। আর নেশা আর পেশাটা এক হয়ে গেছে, এটাও মায়েরই আশীর্বাদ, ঈশ্বরেরই আশীর্বাদ। একদম। এখনও যে শো করছেন বা অ্যালবাম রিলিজ করছে, এখন মানুষের মধ্যে, এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, ইউটিউবে আমরা প্রচুর মানে কনজিউম আমাদের অনেক বেশি, এখন মানুষের মধ্যে কবিতা শোনার আগ্রহ কমছে, বাড়ছে, নাকি একই রকম আছে আগের মতো? দেখো, আমাকে যেসব জায়গা থেকে আমন্ত্রণ আসে, আমি অনেক মাচার অনুষ্ঠানও এক সময় প্রচুর করেছি, মানে ঝিনচাক হিন্দি গান হচ্ছে বা মানে খুব হই হই করে নাচ টাচ হচ্ছে, তারপরে আবার আমি আবৃত্তি করছি, যাত্রা হচ্ছে, তারপরেও আমি আবৃত্তি করছি। তো এইরকম মাচার অনুষ্ঠানও একসময় প্রচুর করেছি, এবং আমার কিন্তু কোনো অসুবিধে তখন হয়নি। এখন মাচার অনুষ্ঠানগুলো কমে গেছে, আর এক হচ্ছে কমে গেছে, আগে প্রচুর কোয়ারি আসতো, আর এলেও এখন আর অতটা ইচ্ছে করে না যে মাচায় গিয়ে করব। এখন খুব সিলেক্টিভ প্রোগ্রাম করতে ইচ্ছে করে। হ্যাঁ, এখন একটা ভালো অডিটোরিয়াম, আমি জানি যে এই অনুষ্ঠানে একটা বেশ ক্রিম অডিয়েন্স আসবে,
হ্যাঁ, আমি আমি এমন কিছু কবিতা সেখানে চয়ন করে বলতে পারবো যে কবিতাগুলো আমি নিয়মিত বলি না, যেগুলো বাঁচায় বলার কবিতা, যে কবিতার মধ্যে অন্যরকম গভীরতা আছে, সেই কবিতাগুলো আমি পরিবেশন করতে পারবো। আমি একটু সিলেক্টিভ হয়ে গেছি। আগের মতো ডাক এলেই যে আমি ছুটছি, আমি ভাবছি বাবা এই রেডি হব, আবার 4 ঘন্টা যাব, অনুষ্ঠান করব, আবার বেরোবো, আবার এই পুরো যাব না, কাছাকাছি কিছু হলে যাব, মানে এইটা আগে করিনি। আগে তো আমন্ত্রণ এসছে, গিয়েছি অনুষ্ঠান করেছি, এটা এসছে। তবে এটা তুমি ঠিকই বলেছ যে আগে যতটা তোমার যে অডিয়েন্সটা আমরা যখন বড় হচ্ছি, বেড়ে উঠছি, যে অডিয়েন্সটা আমি ফেস করেছি এখনও আমি পাচ্ছি, কিন্তু তখন ইয়াং অডিয়েন্স অনেক বেশি আসতো। মানে কলেজ সোশ্যাল, একের পর এক কলেজ সোশ্যাল করছি, কলেজের ছেলেমেয়েরা রিকোয়েস্টের পর রিকোয়েস্ট পাঠাচ্ছে। এখন কলেজ সোশ্যালে যে আবৃত্তির অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আগের মতো না। তারা একটু নাচ করতে পারবে, হ্যাঁ, একটু হই হই করতে পারবে, মানে এই যে শিল্পীদের কাছ থেকে এই বিনোদনটা পাচ্ছে, হয়তো বা সেখানে সেই সব অনুষ্ঠান বেশি হচ্ছে। তাহলে এই সময়ে বাংলায় দাঁড়িয়ে বাচিক শিল্পের ভবিষ্যৎ কি? যদি নতুনরা না শোনে, যে মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বলা হয় যে আমাদের নতুন অডিয়েন্স তৈরি করতে হবে, যদি নতুন আজকে যারা কলেজ গোয়িং তারা যদি না শোনে, তাহলে বাচিক শিল্পের ভবিষ্যৎ না, কি? সেটা তোরসা শুধু যে বাচিক শিল্পের বলে আমার মনে হয় না। এই সময়ে বাংলা ভাষাটা আমার মনে হয় একটু ক্রাইসিসের মধ্যে আছে। হ্যাঁ, এটা আমি আমার চারপাশে, আমার পরিবারে যারা পড়াশুনো করছেন, দেখো বেশিরভাগ বাবা মাই চান ছেলে মেয়ে ক্লাস 10, 11, 12 জয়েন্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইসব 80% বাবা মা তাই চান। এখন সরকারি কলেজ না হলে বেসরকারি প্রচুর অপশনস আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে অপশনস আছে। বাবা মা দুজনেই রোজগার করছেন, আর্থিক প্রতিকূলতা অনেক ফ্যামিলিতেই নেই, বেশিরভাগ ফ্যামিলিতে নেই। তারা এক ছেলে বা এক মেয়ে, খুব বেশি হলে হার্ডলি এক ছেলে, মানে 2 ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, তাদের মানে সেই আর্থিক সাপোর্টটা দিয়ে পাঠিয়ে দিতে পারছেন। কিন্তু টার্গেট কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, বাংলা মাধ্যম স্কুলে হাতে গোনা। আমার কাছেও যে অল্প বয়সী ছেলে মেয়েরা আসে, 70% কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলের ছেলেমেয়েরাই আসছে। মানে তাদের বাবা মা আমার কাছে পাঠাচ্ছেন, মানে আমি ছোটদের কথা বলছি, পাঠাচ্ছেন যে ওরা এখানে গিয়ে একটু বাংলা ভাষাটা বলতে শিখুক, একটু বাংলা সাহিত্য কবিতাগুলো জানতে শিখুক। বাবা মা সেই ইচ্ছেটা আছে, হ্যাঁ, কিন্তু এরা বেশিরভাগই ইংরেজি মাধ্যম। হ্যাঁ, অনেকেই বলে এইটার মানে কি, এই বাংলা শব্দটার মানে কি, মানে সেটা খুব ইজি শব্দ, জানে না তো, বা অনেক সময় উচ্চারণে একটা সেটা তো মানে ইয়ে থাকে, সেইভাবে তারা গাইডেড, তারা কি করবে। আমার বাবা আমাকে যেমন রামায়ণ মহাভারত পড়ে শোনাতেন, আমি বড় হচ্ছি, মার কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনছি, আমার ভালো লাগছে, মা দক্ষিণীতে গান শিখতেন, মা রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে আমাকে গানটা বোঝাচ্ছেন, আমি ফিল করছি। আমার বাড়িতে প্রচুর বই, আমি রবীন্দ্রনাথ পড়ছি, বঙ্কিমচন্দ্র পড়ছি, শরৎচন্দ্র পড়ছি, এইভাবে তো বড় হওয়া। আমি তো মানে ভাষাটা তো আমার রক্তে, বাংলা ভাষাটা, বাংলা কাব্য সাহিত্য আমার রক্তে। আমার পড়াশোনার বিষয় ছিল অর্থনীতি, কিন্তু আমি প্যাশনেট আমার ভাষা নিয়ে, এবং আমি সারা পৃথিবী পরিক্রমা করেছি তো এই ভাষা নিয়ে, আমি সব কটা মহাদেশে গেছি এই ভাষা নিয়ে। তাই আমার সঙ্গে যখন ওরা ইন্টারঅ্যাক্ট করে, আমি বলছি কী রে, জীবন স্মৃতি ইংরেজিতে পড়ছিস, এর চেয়ে আর দুঃখের কী আছে। মানে সেই কারণে আমি যেটা বলতে চাইছি যে ভাষাটা কিন্তু আমার মনে হচ্ছে একটা ক্রাইসিসের মুখে। এবার দেখো, প্রত্যেকটা এই ক্রাইসিসে হয়তো বা শেষ কথা নয়, ভবিষ্যৎ বলবে যে ক্রাইসিসের পরও একটা উত্তরণ হতে পারে। সেটা তুমি ক্রাইসিস শুধু বাচিক শিল্পে নয়, যে কোনো শিল্পে, সে নাটক বলো, সে তুমি গান বলো। আমি তো ধরো যে মানে নাটক দেখতে খুব ভালোবাসি, আমার অনেক স্থানীয় যারা, তারা বড় বড় অভিনেতা অভিনেত্রী, তাদের অনুরোধে আমি নাটক দেখতে যাই, ভালো ভালো নাটক। কিন্তু আমি দেখছি
20% ধরো ইয়াং অডিয়েন্স, 80% বা 75% তোমার এজেড, মোর দ্যান 60 বা মোর দ্যান 80, তারা লাঠি দিয়ে এমনি এমনি করে নাটকটা দেখতে আসছেন, হাঁটতে পারছেন না, নাটকটা দেখতে আসছেন। হ্যাঁ, একাডেমি ভরে যাচ্ছে, বেশিরভাগ সিনিয়র, সব জায়গাতেই এই ক্রাইসিসটা আছে। হ্যাঁ, মেবি এটা হয়তো এটার থেকে আমরা বেরিয়ে আসবো। আমি তো আবার অন্ধকারের পর আলোর কথাই বলবো, কিন্তু ভাষাটা একটু সংকটের মুখে বলে আমার মনে হয়। আচ্ছা, এই পুজোর কথায় ফিরি। আমরা নতুন জামার গল্প শুনছিলাম, পুজো মানেই নতুন জামা। তো নতুন জামা পাওয়া তো একরকম, যখন উপার্জন করলেন নতুন জামা প্রিয়জনকে দেওয়া, সেই স্মৃতি আছে? খুব আছে। নতুন মানে উপার্জন করছি, টাকা জমছে। তখন প্রথম আমি বাবা মার কাছে যে শিক্ষাটা পেয়েছি, প্রথম বাবার জন্য কিনতাম। তখন তো দাদু চলে গেছেন, মানে ঠাকুরদা ঠাকুমা নেই। আমার বাবা মানে বাড়ির বড় ছেলে, তারপর আরও অন্যান্য আত্মীয় স্বজন, মায়ের জন্য প্রথম যেদিন ভালো একটা রোজগার হলো, বাবা মার জন্য প্রথম কিনে নিয়ে গেলাম। তো আসলে আমার পুজোর আর একটা হচ্ছে যে দিয়ে খুব আনন্দ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, পাই তো অনেক, ছোটোবেলা থেকেই অনেক জামা কাপড় পাই। এখন আত্মীয় স্বজনের চেয়েও ছাত্রছাত্রীরা একবার ভরিয়ে দেন, মানে আমার রাখার জায়গা নেই বাড়িতে, এত শাড়ি পাই, এত উপহার পাই। কিন্তু দেওয়ার মধ্যে যে আনন্দ, এটা কিন্তু পুজোর দিনগুলোই আমাদের শিখিয়েছে যে দিবে আর নিবে, মিলাবে মিলিবে। বাঙালির পুজো যে তিনটে বিষয় ছাড়া শেষ হয় না, সেটা হলো এক পুজোর খাওয়া দাওয়া, পুজোর শাড়ি আর পুজোর প্রেম। এই তিনটে নিয়ে যদি একটু একটু করে গল্প শুনি। পুজোর প্রেমটা তো ছোটোবেলার, আবার সেই ছোটোবেলা, ইয়াং এজ, কৈশোর যৌবন, ওই সময়ের দিনগুলো, পাড়ায় সব দাদারা বন্ধুরা, এদের মধ্যে প্রেম হতো পুজোর সময়। চার চোখের মিলন হতো অঞ্জলির অনুষ্ঠানে। তো সেগুলো খুব সরস্বতী পুজোতেও হতো, আবার দুর্গা পুজোতেও হতো, সেরকম অনেক ইনসিডেন্ট আছে। আর পুজোর খাওয়া দাওয়া বরাবরই প্রত্যেক বাড়িতেই, বাঙালি বাড়িতেই স্পেশাল হয়। তবে আর যেদিন ওই পাড়াতে সবাই মিলে রান্না হতো, সেদিন বাড়িতে যিনি রান্না করেন তার ছুটি, সবাই মিলে গিয়ে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলে বসে আমরা খাচ্ছি। তখন গরমও লাগতো না, এখন যেমন মনে হয় বাবা এই গরমের মধ্যে কি করে বসে বসে খাবো। হ্যাঁ, তো তখন কিন্তু কোনো গরম কষ্ট এগুলো ছোটোবেলা ছিল না, নাকি? হ্যাঁ, তখন তো বাড়িতে এসিও ছিল না, এখন যেমন এসি ছাড়া থাকতে পারি না, কোনোদিন তো গরম লাগেনি। তো তখন কি গরম ছিল না? এখন মাঝে মাঝে মনে হয়। তো আর পুজোর জামা কাপড় ঠিক আছে, তখন বাবা মা পছন্দ করে দিতেন, একটা দুটো নয় আমি পছন্দ করতাম, কিন্তু শাড়ির ব্যাপারে আমি তো খুব সিলেক্টিভ বরাবরই বলতে যবে থেকে আমি দূরদর্শনের সঙ্গে যুক্ত হয়েছি, টেলিভিশনে খবর পড়ি, স্টেজে উঠি, আমি খুব সিলেক্টিভ। আমি যে কোনো শাড়ি, অবশ্য অনেক শাড়ি পাই, সব শাড়ি তো পরি না, আবার উপহার দিয়ে দিতে হয় কাউকে। আমার যেরকম আমার ব্যক্তিত্বের সঙ্গে যে সাজটা আমার মনে হয় যাতে আমার ব্যক্তিত্বের ঠিকঠাক রিফ্লেকশন হয়, আমি সেই রকম শাড়ি পছন্দ করি। পুজোর সময় যে আমি খুব কিনি কিছু নিজের জন্য তা নয়, সারা বছরই তো কিছু কিছু পাই, বা সারা বছরই মানে কেনাটা চলে, যখন যেটা হয়তো ইচ্ছে হলো। আগে ওপার বাংলায় গেলে ঢাকাই শাড়ি পেতাম, নিজেও হয়তো একটা দুটো নিতাম, আমার খুব পছন্দের ঢাকাই শাড়ি। তা একবার মনে আছে, ঢাকেশ্বর, অনেক বছর আগের কথা, ঢাকেশ্বরী বস্ত্রালয়ে অন্য কোনো কারণে গেছি, তা ওরা আমাকে দেখেই, এই রঙগুলো কিন্তু দিদি আপনার নেই, মানে তখন আমাকে টিভিতে ওরা দেখে নিয়েছে যে কি কি ঢাকাই শাড়ি আমি পছন্দ করি এবং কি কি রং আমি অলরেডি পরে ফেলেছি। হ্যাঁ, তো যেমন ওটা আমার খুব পছন্দ, আমার খুব ট্র্যাডিশনাল শাড়ি ভালো লাগে। আর ওই সকলকে বলি, দূরদর্শনে যখন নিউজ পড়তাম, আমার কটন শাড়ি পরতাম, আর ইঞ্চি একটা পাড় থাকবে, ওই পাড় আমার খুব পছন্দ। আমি তোমারটা দেখছি, একটা সরু পাড় থাকবে, ওটাতে আমার খুব স্মার্ট লাগে মনে হয় অ্যাপিয়ারেন্সটা, যে কারণে হয়তো আমি বলছি যে মণিপুরি শাড়ি
বা সরু পাড়ের তাঁতের শাড়ি বা টেক্সচার, মানে হালকা যদি রং হয় পাড়টা ব্রাইট হবে, আর মানে শাড়ির কালারটা যদি ব্রাইট হয় পাড়টা তার সঙ্গে মানানসই হবে, কিন্তু পাড়টা খুব সরু হবে। আবার স্টেজের জন্য হলে একটু চওড়া পাড় পরবো আর কি। কিন্তু খুব একটা জবরজং ঝুমকি এই বসানো ওই বসানো ওগুলো আমার পছন্দ না। সে বিয়ে বাড়ি হোক যাই হোক, ওগুলো আমার পছন্দ না। তো শাড়ির ব্যাপারে আমি সিলেক্টিভ, প্রচুর শাড়ি। আর সবাই যখন জিজ্ঞেস করে আচ্ছা আপনার কত শাড়ি, আমি দুটো জিনিস বলবো না, কত কবিতা মুখস্থ আছে আর কটা শাড়ি, এই আর কি। আর এই প্রশ্নটা আমি অফ ক্যামেরা বোধহয় আপনাকে করতাম যে এত কবিতা কি করে মুখস্থ রাখেন। মানে আমি আপনার শো দেখেছি, আপনি মানে শো এর মধ্যেই বলেছেন যে আমি বিশ্বাস করি কবিতা মুখস্থ রাখায়, মানে এটা আপনি বারংবার বলেছেন। মানে এত কবিতা মুখস্থ কি করে থাকে? না, মুখস্থ তো আমি সেইভাবে করি না। মানে আমার মনে হয় আমার পারফরমেন্সটা হচ্ছে মন, মাথা, তারপর কণ্ঠ। মনে নিই, আমার ফিলের মধ্যে, অনুভবের মধ্যে তাকে নিই, তারপর মাথার মধ্যে সে আসে, তারপর সে কণ্ঠ দিয়ে বেরোয়। এই তিনটে কোঅর্ডিনেশনে আমার পারফরমেন্স। আর আমি যেমন আমরা যেটা ভালোবাসি বা যাকে ভালোবাসি তার সঙ্গে আমাদের আত্মিক যোগাযোগটা তো খুব নিবিড় হয় যদি সেভাবে ভালোবাসি। তো আমি তো এটাই, কবিতাই আমার জীবন এবং জীবিকা, তাকে আমি ভালোবাসি। তো ভালোবাসি বলে তার সঙ্গে সম্পর্কটা আমার আত্মিক। অন্যভাবে ভাবলে ওই যেমন বলে রক্তের সম্পর্ক, তো আমার সঙ্গে রক্তের সম্পর্ক। তো তাকে মনে নিই আগে, তারপর সেটা মাথায় আসে, তারপর চলে আসে। এই খুব অনায়াস। এটা যে খুব কষ্ট করে করি তা নয়, যে খুব মনে করতে হয় কবিতা তা নয়, মনের মধ্যে থেকে যায়। যেমন আমাদের কিছু সুখের অনুভূতি থেকে যায়, দুঃখের অনুভূতি থেকে যায়, তেমনি আমার কাছে কবিতাগুলো অনুভূতি হয়ে থেকে যায়। আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সাক্ষাৎকারের শেষ পর্যায়ে আপনার বাড়িতে এসে আপনার কাছে একটা কবিতা শুনবো না, এটা কি হয়? না না, সেটা হয় না, সেটা হয় না। আচ্ছা, যেহেতু পুজোর সময় এসেছো, সামনে পুজো, মাকে মনে করে, মাতৃশক্তিকে মনে করে কয়েকটা লাইন বলি। রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ, 10 দিকে তার 10 হাতে বাজে 10 প্রহরণ। পদতলে লুটে মহিষাসুর, মহামাতা ওই সিংহ বাহিনী। জানায় আজিকে বিশ্ববাসীকে, শাশ্বত নহে দানব শক্তি, পায়ে পিষে যায় শির পশুর। নাই দানব নাই অসুর, চাই নেশুর চাই মানব, বরা ভয় বাণী ওই রেকার, শুনি নহে হই রই এবার। ওঠ রে ওঠ, ছোট রে ছোট, শান্ত মন ক্ষান্তরণ, খোল তরুণ চল বরণ, করব মায় ডরব কায়, ধরব পায় কাটছে আর, বিশ্ব মাই পাটসে যার। আজ আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া, ওই শেফালিকা তলে কে বালিকা চলে, কেশের গন্ধ আনিছে আশ্বিন হাওয়া। এসেছে রে সাথে উৎপলাক্ষী, চপলা কুমারী কমলা ওই, সরসী জনিভ শুভ্র বালিকা, এলো বিনা পানি অমলা ওই। এসেছে গণেশ এসেছে মহেশ, বাসরে বাস জোর উচ্ছ্বাস। হিমালয় জাগো ওঠো আজি, তব সীমালয় হোক, ভুলে যাও শোক চোখে জল বোক। শান্তির আজি শান্তি নিলয় আলয় হোক, ঘরে ঘরে আজি দীপ জ্বলুক, মার আবাহন গীত চলুক। দীপ জ্বলুক গীত চলুক, দীপ জ্বলুক গীত চলুক। আজ কাঁপুক মানব কলকল্লোলে, কিশলয়ে সমনে খেলে বোম। স্বাগতম স্বাগতম মাতরম মাতরম, ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুণ্ঠে। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। দেশমাতৃকার বন্দনা, মন্দিরের মাকে বন্দনা, ঘরের মাকে বন্দনা, সব মা মিলেমিশে যান এই পুজোর সময়, যখন এই আগমনী সুর বাজে চারপাশে। এই প্রার্থনাই আমাদের সবার থাক।
দিদি আপনি ভীষণ ভালো থাকবেন আর খুব ভালো করে পুজো কাটাবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোষা, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে গল্প করে। বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইভে।